নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আজ কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে এবং কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর গোটা দেশ জুড়ে একটাই আলোচনা, হাম এক হামারা দো। এই মডেলে কার্যত দেখে যেন মনে হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ আর বিহারকেই আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা দেশ তার বাজেট তৈরি করেছে। আর অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আরও একটি বিষয়, যে দেশ যখন চাকরি চাইছে, দেশ যখন কর্মসংস্থান চাইছে, তাদেরকে ইন্টার্নশিপ মুখী করে দেওয়ার প্রবণতা। যেন কোথাও মনে হচ্ছে যে একটা ঘাড়ের ওপর থাকা বোঝা তাকে কত দ্রুত নামিয়ে দেওয়া যায়। এইভাবেই বর্ণনা করা হচ্ছে আজকের 2024-25 সালের অর্থবর্ষের বাজেটকে। কিন্তু কি আশা করেছিল জনগণ, কি আশা করেছিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন তৃতীয় সরকারের প্রথম বাজেট থেকে? সাধারণ মানুষ বলছিলেন যে জিনিসপত্রের দাম কমুক, সাধারণ মানুষ বলছিলেন করের বোঝা লাঘব হোক, সাধারণ মানুষের চাহিদা ছিল চাকরি কর্মসংস্থানের সুযোগ হোক সরাসরি। কিন্তু তেমনটা কি দেখা গেল বাজেটে? চলুন আপনাদেরকে আগে দেখাই এবারের 2024-25 অর্থবর্ষের যে বাজেট, সেই বাজেটের কিছু গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ বাজেটের যে মূল বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কর্মসংস্থান, দুই রাজ্যকে বিশেষ আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া, এর বাইরেও বাজেটের কিছু গুরুত্বপূর্ণ অংশ যেগুলি আলোচনায় আজকে বারবার উঠে আসবে। দেখুন, 2024-এর লোকসভায় আশানুরূপ ফল হয়নি বিজেপির। সামনে হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি, বিহার ও জম্মু কাশ্মীরে ভোট। তার আগে বাজেট ছিল মোদির অগ্নি পরীক্ষা। সরকারের শরিকদের খুশি করা, মধ্যবিত্তের নাভিশ্বাস থেকে বের করে আনা ছিল এনডিএ সরকারের চ্যালেঞ্জ। ছিল বিরোধীদের ইস্যু, কর্মসংস্থানেও দিশা দেখানো। ভারসাম্যের বজায় রাখতে 2024-25 অর্থবর্ষে সাবধানী বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী জানান, গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে বিশেষ নজর দিয়েই তৈরি হয়েছে বাজেট। We need to focus on four major castes, namely the Garib, Mahilaye, Yuva and Annadata, the poor, women, youth and the farmer. গরিবের মুখে গ্রাস তুলে দিতে মেয়াদ বাড়ল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার। মধ্যবিত্তের বোঝা কমাতে আয়কর ছাড়, কর্মসংস্থানে দিশা দেখাতে 3টি প্রকল্পের ঘোষণা নির্মলা সীতারামনের। ভোট আবহেই মোদীর ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো 3 কোটি বাড়ি দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। একই সঙ্গে নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি কমাতে রাজ্য সরকারগুলিকে অনুরোধ নির্মলার। We will encourage states which continue to charge high stamp duty to moderate the rates for all and also consider further lowering duties for properties purchased by women. This reform will be made an essential component of urban development schemes. কৃষিক্ষেত্রকেও চাঙ্গা করার কথা বললেও তেমন কোনো বড় ঘোষণা নেই বাজেটে। প্রাকৃতিক চাষে উৎসাহ ও গবেষণা নিয়ে জোর দেবে সরকার, জানালেন অর্থমন্ত্রী। ডিজিটাল ফার্মিং এ বিশেষ জোর দিয়েছেন নির্মলা। Our government, in partnership with the states, will facilitate the implementation of the digital public infrastructure in agriculture for coverage of farmers and their lands in 3 years. During this year, digital crop survey for Kharif using the DPI will be taken up in 400 districts. এমএসএমই সেক্টরকে শক্তি যোগাতে আরো বেশি স্টার্টআপে জোর দিলেন অর্থমন্ত্রী। বাড়ানো হলো মুদ্রা লোনের পরিমাণ, ক্রেডিট গ্যারান্টি স্কিমের ঘোষণা নির্মলার। Mudra loans. The limit of Mudra loans will be enhanced to 20 lakh from the current 10 lakh for those entrepreneurs. দেশে মহিলা সশক্তিকরণের একাধিক ঘোষণা বাজেটে। কর্মজগতে মহিলাদের বেশি করে অংশগ্রহণের জন্য একাধিক পরিকল্পনা বাজেটে। গ্রামীণ ভারত ও শহরগুলির পরিকাঠামো উন্নয়নেও বিশেষ নজর রয়েছে বাজেটে। পাশাপাশি নির্মলার পেশ করা বাজেটে পরিকাঠামো উন্নয়নেও বেড়েছে বরাদ্দ। খরচ হবে 11.11 লক্ষ কোটি টাকা, যা ভারতের জিডিপির 3.4%। This year, I have provided 11 lakh
11,111 crore rupees for capital expenditure. This would be 3.4% of our GDP. শুল্ক কাঠামোয় এবারের বাজেটে বড় পরিবর্তন। কমাতে হয়েছে বিভিন্ন জিনিসের আমদানি শুল্ক। ফলে সস্তা হবে সোনা, রূপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। সোমবার সংসদে পেশ করা অর্থনৈতিক সমীক্ষায় বেসরকারি সংস্থায় চাকরির বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই মন্দা কাটাতে বড় ঘোষণা বাজেটে। বেকারত্ব দূরীকরণে দেশের তরুণ প্রজন্মের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি করে অর্থনীতির উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের খোঁচা, নির্মলার বাজেটে আসলে জোট সরকারের শরিকদের খুশি করা হয়েছে। এক্সান্ডারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর খোঁচা, এটা কুর্সি বাঁচাও বাজেট। জোট সঙ্গীদের তোষণ, অন্য রাজ্যকে বঞ্চনা করে জোট সঙ্গীদের ফাঁপা প্রতিশ্রুতি, পছন্দের শিল্পপতিদের তোষণ, একে সুবিধা। সাধারণ ভারতবাসীর জন্য কিছু নেই। কংগ্রেসের ন্যায়পত্র পুরনো বাজেট থেকে কপি পেস্ট। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ। কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে, যার অনেক আছে সেই অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া, আর যারা গরিব সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো। भारत के पूर्वी क्षेत्र का संपूर्ण विकास पूर्वोदय के विजन द्वारा हमारे इस अभियान को नई गति, नई ऊर्जा मिलेगी। हम पूर्वी भारत में कई महत्वपूर्ण इंफ्रास्ट्रक्चर जैसे हाईवेज, वाटर प्रोजेक्ट्स और पावर प्रोजेक्ट्स का निर्माण कर विकास को नई गति देंगे। রাজনীতি থেকে সমাজ, দেশের বর্তমান সমস্যাগুলিকে ছুঁতে এই ভারসাম্যের বাজেট নির্মলার। কিন্তু বাজেট 2024-25-এ ভরসা পেল না শেয়ার বাজার। মধ্যবিত্তের বাজেটে আশাহত কর্পোরেট ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকের প্যানেলে, আমার সঙ্গে রয়েছেন সর্বজিৎ রায়, বিজেপি মুখপাত্র। আপনাকে স্বাগত সর্বজিৎ বাবু। রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। কোহিনুর স্বাগত। রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ দাস স্বাগত। কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়, তিনি যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে। আমি আমাদের এই যে বাজেটের ওভারঅল লুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটা সার্বিক বাজেটের একটা অংশ। কিন্তু আজকে যেটা আমি শুরুতেই বলছিলাম, যে গোটা ভারতবর্ষ জুড়ে যেন সবাই বলছেন যে আজকে ইউনিয়ন বাজেট নয়, বরং বাজেট অফ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড বাজেট অফ বিহার পেশ করা হয়েছে সংসদে। সাধারণত আমরা পরিসংখ্যানগত দিক থেকে যদি দেখি, তাহলে গতকালই আর্থিক সমীক্ষার সময় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল বিহারকে কোনো স্পেশাল রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে না, স্বাভাবিকভাবেই তাদের প্যাকেজ পাওয়ার কথা নয়। বিরোধীরা বলছিলেন গেল গেল রব, মধুচন্দ্রিমায় ফাটল। কিন্তু আজ বাজেট পেশের পর পরিষ্কার করে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে বাজেট অনেক পরের কথা, আসলে এই সরকার ধরে রাখাটাই সবচেয়ে বড় কথা। কে বলছেন? কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অখিলেশ যাদব, এক সুর সব বিরোধীদের গলায়। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? নরেন্দ্র মোদীর কাছে চাপ কি, বিরোধী শরিক চাপ কি এতটাই যে গোটা ইউনিয়ন বাজেটকে কার্যত বিহার আর অন্ধ্রপ্রদেশমুখী করে তুলতে হলো? চলুন আপনাদেরকে আগে সেই প্রতিবেদন দেখাই এবং তারপর আমরা আলোচনায় আসবো। দেখুন। বিরোধীরা বলছেন মোদির নড়বড়ে সরকার, মাথার ওপর অন্ধ্র বিহারের বিশেষ রাজ্যের মর্যাদার দাবি। আরেকদিকে দেশে বেকারত্ব, মূল্যবৃদ্ধির চাপ। সকলের নজর ছিল কিভাবে প্রত্যাশার ভারসাম্য বজায় রাখবেন মোদি। বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই নজর কাড়লেন এনডিএ সরকারের অর্থমন্ত্রী। বললেন সরকারের লক্ষ্য যুব, মহিলা, গরিব ও কৃষকদের উন্নতি। অর্থমন্ত্রী জানালেন বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে পূর্বোদয় পরিকল্পনা। এরপরেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা ঘোষণা অর্থমন্ত্রীর। Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for a capital, we will facilitate special financial support
through multilateral development agencies. বিহারের জন্য তো কেন্দ্র আরও দরাজ। নতুন বিমানবন্দর, নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মেডিকেল কলেজ থেকে শুরু করে আরও প্রচুর পরিকাঠামোগত উন্নয়ন ও পর্যটনের জন্য বিহারকে বরাদ্দ করেছে নির্মলার বাজেট। हम लोगों ने शुरू से कह दिया था ये या बिहार को विशेष तौर पर मदद करिए इसके लिए। अब उसी में उन लोगों ने कई चीजों का मदद करने का घोषणा कर दिया है। तो हम लोग इतना काम कर रहे हैं तो उसमें अगर केंद्र से बहुत सारे चीजों में और ज्यादा अतिरिक्त मदद मिलेगा तो फायदा होगा। পূর্বোদয় পরিকল্পনার কথা বলার সময় একবার শোনা গেল পশ্চিমবঙ্গের নাম, আর একবার গয়ার উন্নয়নের কথা বলতে গিয়ে অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডোরের উল্লেখ। গোটা বাজেটে আর কিছুই শোনা গেল না বাংলার জন্য। এমনকি বন্যা মোকাবিলায় বিহার, অসম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেও সেই তালিকায় নেই বাংলা, জানিয়ে সরব অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে বারেই দেখেছেন। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না, দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট উইথ জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও ভোটের মঞ্চে কিন্তু দেখা হবে বাংলা একা নয়, বাংলা একাই 100। সরব কংগ্রেসও। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর কটাক্ষ, কুর্সি বাঁচাও বাজেট। আর ইউপিএ আমলের অর্থমন্ত্রী পি চিদম্বরম এক্স হ্যান্ডেলে লিখেছেন, 2024 সালে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার অর্থমন্ত্রী পড়েছেন, জেনে ভালো লাগলো। কংগ্রেসের অন্য আইডিয়াগুলিও তিনি কপি করলে আরও খুশি হতাম। निराशजनक बजट है। दूसरा, ये अपना सिंहासन बचाने के लिए ये बजट किया गया है। বাজেটে পরপর কৃষক ও ইন্টার্ন চাকরি নিয়ে সরব অখিলেশ যাদব। कोई नाराजगी नहीं है, ये तो पैकेज की बात है। देखिए, जब तक किसान और नौजवानों के पक्की नौकरी का इंतजाम नहीं होगा तब तक कोई बड़ा लाभ नहीं पहुंचेगा जनता को। বিরোধীরা যাই বলুন, বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদি। সমাজের সব শ্রেণীকে শক্তিশালী করবে এই বাজেট। ভারত গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। বাজেট পেশের পরে আশ্বাস মোদির। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव, गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट है। पिछले 10 वर्षों में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। ये जो न्यू मिडिल क्लास बना है, ये बजट उनके सशक्तिकरण की निरंतरता का बजट है। বুধবার বাজেটের উপর আলোচনা। তৃণমূলের তরফে লোকসভায় প্রথম বক্তৃতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই সুর বেঁধে দিলেন অভিষেক। কদিন আগে শুভেন্দু বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ বলার দরকার নেই, বলতে হবে জো হামারে সাথ হাম উনকে সাথ। অভিষেক মঙ্গলবার বলেছেন, শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে যে কথা বলেছিলেন, আজকের বাজেটে সেটাই প্রমাণ হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। আমি আজকের আলোচনায় প্রথমেই আসতে চাইবো সর্বজিৎ রায়ের কাছে। সর্বজিৎ বাবু, একটা দীর্ঘ প্রতিবেদনের সময় আমাদের গেল, তার কারণ হচ্ছে বাংলার মানুষ আজকে বাজেট কিছু বুঝতে পারেনি। আজকে ইউনিয়ন বাজেট কিনা রাস্তাঘাটে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কারণ যাদেরই জিজ্ঞাসা করা হচ্ছে সবাই বলছে আজকে বিহার আর অন্ধ্রপ্রদেশের বাজেট সংসদে পেশ করা হয়েছে। দেখুন, এই যে বাজেট তৈরি হয়েছে, এই বাজেট মানে জনমোহিনী বা চটজলদি বাজেট নয়। এই বাজেট একটা ভারতবর্ষের 5 বছরের সরকার যে থাকবে, সেই সরকার ভারতবর্ষে যে আরও আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তৈরি করেছে। ম্যাক্সিমামে ইনফ্রাস্ট্রাকচার এর উপরে জোর দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে বিভিন্ন চ্যানেলে বলছেন, আমি একটা কথা শুনতে পাচ্ছি যে বাংলার জন্য কিছু নেই, কিছু নেই। আমি আপনাদের সাথে একটা ব্যাপারে একমত নই, সেটা হচ্ছে যে এটা বাংলাতে আপনারা বলুন না, এই বাজেটে তো 9টা ক্ষেত্রের উপরে জোর দেওয়া হয়েছে। এখানে উন্নয়নমূলক যদি একটা গভীর পোর্ট ও
তৈরি করা হতো, মানে হবে বলে একটা কোনো প্রস্তাবনা এসেছিল, আমি জানি না আজকে তার অবস্থা কি। এই যে রেল বাজেট হয়েছে, যে রেল বাজেট, এই বাজেটের সাথে আপনারা দেখেছেন আগে 2 টাকা 4 টাকা টিকিটের দাম কমে যাচ্ছে, কমে যাচ্ছে, এইসব এই বাজেটে নেই। প্রতিটা ক্ষেত্রে আপনি দেখুন ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়েছে, এবং সেখানে রেল বাজেটে দেখুন প্রতিটি জায়গায় মানে ইনফ্রাস্ট্রাকচারে জোর দিতে বাধ্য হলেন এই কারণে যে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে কংগ্রেস আমলে তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার সব আপনারা বিক্রি করে দিচ্ছিলেন। এটা তো একটা ফালতু প্রশ্ন, কারণ কোথায় কি বিক্রি করেছি আর কি ঘটনা ঘটেছে সেটা তো মানুষ দেখতে পাচ্ছে। তার কারণ হলো যে আপনি দেখুন এই আজকে এটা হচ্ছে মোদি 3.0 বাজেট, আর এটা একটা ঐতিহাসিক বাজেট। একটা দেশের যদি আপনি চাকরি বাকরি সমস্ত কিছু উন্নতি করতে চান তাহলে না সর্বজিৎ বাবু, এটা না এমন একটা বাজেট, এমন একটা বিষয়, এটা প্রথমেই দেখে মনে হয় এটা একটা বিরিয়ানি, মানে কিভাবে এটা তৈরি হয় সবাই জানে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। মানে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি বলছেন জনমোহিনী, দারুণ বাজেট, অসাধারণ বাজেট, যা যা বিশেষণ ব্যবহার করে আপনি করতে পারেন, পাবলিককে বোঝান কি করে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনাকে এটা দেখে নিতে হবে যে দীর্ঘমেয়াদীর জন্য একটা দেশের সরকারকে কি কি পদক্ষেপ নিতে হবে। আপনি চাকরি দিয়ে দেবেন, চাকরি তৈরি হয়ে গেল, লক্ষ লক্ষ চাকরি, কোটি কোটি চাকরি চারদিকে, একটা আপনাকে বেশি দূর যেতে হবে না। আমি চাকরিতে পরে আসবো, আমি বলছি বিহার আর অন্ধ্রপ্রদেশকে যে পরিমাণ খরচা করা হলো বা তাদের পেছনে যে পরিমাণ টাকা আপনারা দিলেন, ভারতবর্ষে আর কোনো রাজ্যকে আপনারা দেখতে পেলেন? দেখুন, এখানে বিজেপির পরে সংসদে সবথেকে বড় পার্টির নাম হচ্ছে কংগ্রেস। তাদের পর্যন্ত তারাও বলেছে এই বাজেটটা দেখে যে তাদের যে ছিল সংকল্পপত্র যে ছিল বা ইশতেহার ছিল, তার থেকে নাকি বিজেপি টুকে ওই বাজেট। এই কথাটাই আপনার থেকে শুনতে চাইছিলাম আমি, এই জন্য কংগ্রেসের কাছে যেতে চাইবো। আপনার কাছে এই কথাটা শোনার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। মানে আপনি বকলমে স্বীকার করলেন যে কংগ্রেস তার ইস্তফাপত্রে যা দিয়েছে আপনারা হুবহু সেটা কপি করেছেন। আপনাদের এটাই যদি করার ইচ্ছে ছিল তো 2023-24 সালের অর্থবর্ষে সেটা করেননি কেন? আমি এটাই আপনার কাছে জানতে চাইছি। পরিকাঠামো খাতে উন্নয়ন বিহার আর অন্ধ্রপ্রদেশকে আর্থিক স্পেশাল প্যাকেজ 2023-24 অর্থবর্ষে দেননি কেন? কেন 2024-25 অর্থবর্ষে এই দুটো রাজ্যের সুপ্রিম দলকে নিয়ে সরকার গঠন করার পরেই তাদের কথা আপনাদের এত মনে হলো? আমি না 1 মিনিট, আমি এটাই তো কংগ্রেসের কাছে জানতে চাইবো। হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে যে এর আগে তো নরেন্দ্র মোদীর একচ্ছত্র প্রাধান্য নিয়ে তিনি সরকারটা গড়েছিলেন। তো আজকে যেটা হয়েছে যে একটা সরকারের 1/3 অংশ তিনি, মানে বলতে গেলে তিনি প্রধানমন্ত্রী, বাকি 1/3 হচ্ছে ওই টিডিপি এবং আমাদের নীতিশ কুমার। কেন উনি মাঝে একটা ফর্মুলা বলেছিলেন মনে আছে, ওই A² + B² আর তার আবার ব্র্যাকেটের হোল স্কোয়ার, সেটা করলে নাকি 2AB দুটো 2AB একটা এক্সট্রা হয়। A+B होल स्क्वायर होले A² और B², ये एक्स्ट्रा 2AB कहाँ से आता है? এক মিনিট, ওই এক্সট্রা 2ABটা হচ্ছে ওই A মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর B মানে হচ্ছে বিহার। ওই 2ABটা উনি যেটা বলেছিলেন, আমি জানি না উনি হয়তো ভবিষ্যৎ দ্রষ্টার মধ্যে দেখতে পেয়েছিলেন কিনা, তো উনি ওই 2ABটা, যাই হোক। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা বাজেটটা যে দেখছি, বাজেটটা আমরা কি অবস্থার পরিপ্রেক্ষিতে বাজেটটা হচ্ছে, যেখানে হোলসেল প্রাইস ইন্ডেক্স 3.4 সরকার বলছে, কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স 5.1, এটা সরকারেরই বলা, আমার বলা না। আর ফুড ইনফ্লেশন 9.4। সেই ফুড ইনফ্লেশন কোনগুলো না, যেগুলো একদম সাধারণ মানুষ যেগুলো রোজ নিত্যকার খায়, সেই খাবারের দাম, তার ইনফ্লেশন 2.4। আজকে ধরুন শিক্ষা, আপনি জানেন 80% শিক্ষা লোন শোধ হচ্ছে না ভারতবর্ষে। সেটা নিয়ে আজকে একটা কথা বলেনি। কেন শোধ হচ্ছে না? তার বড় কারণ হচ্ছে যে চাকরি পাচ্ছে না। যারা পাস করে বেরোচ্ছে তারা চাকরি না পেলে সেই এডুকেশন লোনটা শোধ দিতে পারবে না, তার পরিবারও শোধ দিতে পারবে না। ফলে একটা লম্বা একটা ডেফিসিট রয়ে যাচ্ছে এই ক্ষেত্রে, যেখানে সরকার একটা কথা বলেননি। এডুকেশন নিয়ে কবার এই বাজেটে শব্দটা উচ্চারণ হয়েছে ভারতবর্ষে স্বাধীনতার পর? আমার মনে হয় যে এত কমবার এডুকেশন শব্দটা এইবারে বাজেটে হয়েছে, যেটা কোনোবার হয়নি। আর বলে কি লাভ, গত বছর বাজেট ছিল 1,16,417 টাকা, এডুকেশনে খরচা হয়েছে 1,08,878 টাকা, 7,339 কোটি টাকা খরচা কম হয়েছে। আপনি হেলথ কেয়ার বলছেন, গত বছর বাজেটে 88,956 টাকা বরাদ্দ ছিল, খরচা হয়েছে 79,221 কোটি, 9,735 কোটি টাকা কম হয়েছে।
আমাদের সময়ে জিডিপির 0.40%-এর উপর আমরা কোনো রকমে নিয়ে যেতে পেরেছিলাম, কম। আমরা বলছি না যে আমরা ভালো কাজ করেছি, আমরাও করতে পারিনি, নো ডাউট, কিন্তু 0.40-এর দিকে যাবার পরে আজকে যে বাজেটটা হলো হেলথ কেয়ারের, সেটা জিডিপি 0.28%, টোটাল বাজেটের 1.9%। আমরা যেটা 2%-এর ওপর তুলেছিলাম, আসল আমরা নিয়ে যেতে চেয়েছিলাম অন্তত 3%-এর ওপর। 4% নিয়ে গেলে আমরা সত্যিকারের গর্ব করে বলতে পারতাম। তার মানে পার্থদা আপনি বলছেন 1.9% শিক্ষা, স্বাস্থ্য যে দুটো মেরুদণ্ড, একদম জাতি গড়ার মেরুদণ্ড বা দেশকে সুস্থ রাখার মেরুদণ্ড, সেখানেই গাফিলতি করা হচ্ছে। নেট তো রয়েছে, সেটা তো আছে, সেটা তো আছে, যদিও সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ও রয়েছে। আমি একটু তৃণমূল কংগ্রেসের কাছে আসতে চাইবো। আমি কোহিনূর, যেটা বারবার করে উঠে আসছে যে বাংলার নাম দুবার উচ্চারণ করা হয়েছে। এক হচ্ছে একটি করিডোরের কথা বলা হয়েছে, অমৃতসর কলকাতা। আরেকবার বলা হয়েছে যে ইস্টার্ন রিজিয়নের মধ্যে 4টি রাজ্য, বিহার, ওড়িশা এবং অবশ্যই রয়েছে আরো 2টি রাজ্য। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সময় একবার বাংলার নাম উচ্চারণ করা হয়েছে। তো যখন এই নাম উচ্চারণ করা হচ্ছিল তখন কোথাও মনে হচ্ছিল যে বাংলার জন্য হয়তো বরাদ্দ আসছে, কিন্তু পরে দেখা গেল আশাহত হওয়া হলো যে ঘোষণায় অন্তত এই নাম পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, আমি প্রথমে বলি একটা কথা, যে এই বাজেটে আমরা এক্সপেকটেশন কি ছিল, যে আগের মতো একদম 56 ইঞ্চির বাজেট এটা হবে না। এবার দুজন জোট সঙ্গী তাদের জন্য দিতে গিয়ে আলটিমেটলি যেটা করলো, কালকে আমার ধারণা দিল্লির বুকে মোদিজির যিনি ডিজাইনার বা বাংলা ভাষায় বললে দর্জি, তার ডাক পড়বে এবং তিনি মাপতে আসবেন যে আজ অবধি মোদিজির ছাতিটা 56 ইঞ্চি আছে কিনা হাতেও। কারণ তারা দেখলাম না, তো পুরো সারেন্ডার করলে। 2 নম্বর ব্যাপার হচ্ছে, দেখুন একটা জিনিস খুব ফান্ডামেন্টাল পয়েন্ট, গত 5 বছর 6 বছর ধরে আমরা এটা চেঁচিয়ে গলা দিয়ে রক্ত উঠে গেছে যে ইকোনমিক ডিসপ্যারেন্সি আছে, অর্থনৈতিক বৈষম্য আছে। আজকে ইকোনমিক সার্ভেতে গিয়ে সেটা স্বীকার করা হলো যে ইয়েস, গভর্নমেন্ট কাজ করবে ইকোনমিক ডিসপ্যারিটি কমানোর জন্য, অর্থনৈতিক বৈষম্য কমানোর জন্য। কিন্তু কি কমালো? আপনি যদি বাংলার ক্ষেত্রে বলছেন, বাংলায় বন্যা নেই, ঘাটাল মাস্টার প্ল্যান, অমরাবতী প্রজেক্টে টাকা আছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বা পানাগড় করিডোরের জন্য টাকা নেই। আমি জানি না ঘাটালে জিততে পারেননি বলে বা আসানসোলে জিততে পারেননি বলে তারা মুখ দেখাবেন কি করে। ফুড ইনফ্লেশন কোথায় আছে? শুধু এডুকেশন লোনের নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে না, এমএসএমই মুদ্রা লোনের নন পারফর্মিং অ্যাসেট কোথায় চলে গেছে? আজকে যারা মুদ্রা লোনটা বাড়িয়ে দিল, নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে কেন? এবং বলাই হয়েছে যে মুদ্রা লোনে যারা আগের টাকা শোধ করতে পেরেছিলেন তাদেরকেই 10 থেকে 20 লক্ষ করা হবে। তার মানে কি করতে চাইছেন, যে আপনি টাকা দিচ্ছেন কিন্তু অপরচুনিটি নেই। অপরচুনিটি কোথা থেকে হয় সৈকত? আজকের দিনে দাঁড়িয়ে এটা সত্যি যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে আমরা জানি অর্থনীতির ক্ষেত্রে অনেক বেশি লাভবান হয় সার্ভিস সেক্টর। গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার সার্ভিস সেক্টরে এস্টিমেট করে রাখে, তার মধ্যে কি থাকে? টেলিকম উঠে গেছে, কোনো খরচা হয়নি। ইন্স্যুরেন্স, এলআইসি নেই। ব্যাংকিং সেক্টর নেই। কেন? ব্যাংকিং সেক্টরগুলো সংকুচিত হয়েছে। এইগুলোতেই তো চাকরি হবে। যত বেশি আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন, আপনি দেখুন স্কিল ডেভেলপমেন্টের কথা হলো, উৎকর্ষ বাংলা গিয়ে ইউনাইটেড নেশনসে প্রাইজ এলো। স্কিল ইন্ডিয়া কোথায় ডিজিডিটি? তো স্বাভাবিকভাবে এই বাজেটটা হচ্ছে বিজেপির সরকার টেকানোর বাজেট, এর বাইরে আর কিচ্ছু নেই। আচ্ছা, আমি একটা কথা বলে শেষ করছি। বাংলার ক্ষেত্রে ধরুন, বাংলা নয়, পিএনআরডিতে কত ইনভেস্টমেন্ট হয়েছে, কত বাজেট হয়েছে পিএনআরডিতে? কেন 100 দিনের কাজের টাকার উপর বাজেট ইনক্রিজ হবে না? আমরা তো কোভিড পরবর্তী সময়ে বলেছিলাম যে এটা করতে হবে। আমি জানি না, সত্যি আমি জানি না যে বিজেপি যারা সাংসদ জিতেছেন এখান থেকে, ধরুন অভিজিৎ গাঙ্গুলি বলুন বা সুকান্ত মজুমদার বলুন, তারা ফিরে এসে বালুরঘাট বা মেদিনীপুরের মানুষের কাছে মুখ দেখাবেন কি করে? এবং কংগ্রেসের তরফ থেকে আজকে বলা হয়েছে এমজি এনার্জি নিয়ে তেমন এরা কোনো বিষয় দেখানো হয়। এক মিনিট, এরা যেমন বিজেপি যেমন মাঝে মাঝেই বলে দেয় পাকিস্তান চলে যাও, পছন্দ হচ্ছে না বাংলাদেশ চলে যাও। আজকে মেদিনীপুরের মানুষ, তমলুকের মানুষ, বালুরঘাটের মানুষ বলবে ভাই বিহার, অন্ধ্রপ্রদেশ চলে যাও, বাংলায় থাকতে হবে। বিজেপিকে বলবে, এটা বিজেপিকে উত্তর দিতে হবে। আমি ঠিক এই প্রশ্নটাই আমি পার্থদা আসছি, একটু বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎদা,
খুব সহজভাবে পরিষ্কার সাদা চোখে, কোনো বিশ্লেষক হওয়ার প্রয়োজন হয় না, আমরা পরিষ্কার দেখলাম দুটি রাজ্যকে অসম্ভব পাইয়ে দেওয়া। হ্যাঁ, গভর্নমেন্টের কাছে তার জন্য অজুহাত অবশ্যই রয়েছে, যে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা পরিষ্কার সাদা চোখে এই বাজেটটাকে যদি দেখি, দুটি রাজ্যকে সব দিয়ে দেওয়া হয়েছে। এমনকি অনেকে বলছেন বিহার ছাড়া যেন ভারতবর্ষের ঘোরারই কোনো জায়গা নেই, সমস্ত ট্যুরিজম ইনভেস্টমেন্ট শুধু বিহারে, নালন্দা বুদ্ধগয়া থেকে শুরু করে সব বিহারে লোকে নাকি ঘুরতে যাচ্ছে। মানে এটা কিভাবে সম্ভব? আর সেই দুটি রাজ্যেরই সুপ্রিম দলের দুটো সুপ্রিমো তারা রয়েছেন মোদির গভর্নমেন্ট বাঁচানোর জন্য। খুব সহজ একটা কথা, মানে এটার জন্য ঠিকই বলেছো, আলোচনার দরকার হয় না। এই বাজেটটা রাজনৈতিক দায়বদ্ধতার এবং বাধ্যবাধকতার বাজেট। তুমি বলতে পারো রাজনৈতিক তোষণের বাজেট, কারণ বারবার বলছিলেন বাজেটের সময় মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি কি বলছিলেন যে বিকশিত ভারত 2047 সালের সেই বাজেট, মানে সেই বিকশিত ভারতের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি হয়েছে। আসলে নয়, 2029 পর্যন্ত সরকার টিকিয়ে রাখার জন্যে এই বাজেট করা হয়েছে। ব্যাখ্যা যদি হয়ে থাকে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা পরিকাঠামোগত উন্নয়নের জন্য টাকা বিনিয়োগ করা হয়েছে, সারা ভারতবর্ষে যে কটা অঙ্গরাজ্য রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র পরিকাঠামোর অভাব রয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশে, আর সব রাজ্যে পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। অবশ্যই এটা সাহসী বাজেট নয়, জনমোহিনী বাজেট নয়, কিন্তু যে দীর্ঘমেয়াদী পরিকাঠামো তৈরি হয়েছিল এর আগে ভারতবর্ষে কবে, 1956 সালে, যখন আমরা মহলানবিশ মডেল দেখেছি। আমরা দেখেছি 1991 সালে সাহসী বাজেট তৈরি করেছিলেন মনমোহন সিং, তখন অর্থনৈতিক সংস্কার হয়েছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে যে বাজেট তৈরি হয়েছে সেই বাজেট মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সে তো বোঝে না সিপিআই কি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি। সে সকালবেলা যখন বাজারে যাবে তার নিত্য দ্রব্যগুলোর দাম যে কমছে না, সেই জন্য সে কার কাছে যাবে? সুতরাং এই বাজেট একেবারে কৃষিতে ভারতবর্ষে 44 থেকে 45% মানুষ রয়েছে যারা কৃষি নির্ভর, তাদের জন্য কি করা হলো? গত 10 বছরে সারের দাম কতটা কমেছে, উৎপাদন কতটা বেড়েছে, মিনিমাম যে প্রাইস, সেই মিনিমাম প্রাইসকে কতটা সুরক্ষা দেওয়া হয়েছে। আর বলছি যে ভারতবর্ষে চাকরির কথা না, চাকরির প্রসঙ্গে যায়নি, ইন্টার্নশিপের কথা বলছে। এবং চাকরির ক্ষেত্রে দেখো অদ্ভুতভাবে এমএসএমইর কথা বলছে। এমএসএমই একটা এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারে কি? তাহলে সে কথা তো এ রাজ্যে আগেই হয়েছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে। সুতরাং ভারতবর্ষের মানে বিশ্বজিৎদা, এ রাজ্যে আমরা যখন দেখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন যে কাশফুল দিয়েও বালিশ তৈরি করা যায়, চপকেও শিল্প বানানো যায়, তখন যে বিজেপি নেতৃত্বরা হাসেন, তারাই আজকে ঘুরিয়ে এমএসএমইকে 100 দিনের কাজকে কোথাও যেন কর্মসংস্থানের মাইলস্টোন হিসেবে ধরে ভারতবর্ষের মানুষকে ইন্টার্নশিপের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। কি ভয়ঙ্কর প্রবণতা হতে পারে? কেন এ কথা বলছেন? গতকাল একমাত্র এনকেটিভি বাংলা তার একটি প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেছিলাম যে তার যে অর্থনৈতিক সমীক্ষা, তাতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি বলেছিলেন গতকাল? সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা হবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর ফিরে এসে যেটা আমরা আলোচনা করছিলাম যে দেশে কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল গতকাল আর্থিক সমীক্ষায়। আমরা এনকেটিভি বাংলায় গতকালই সেই প্রতিবেদন দেখিয়েছিলাম এক্সক্লুসিভ, যেখানে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে দেশের এমন কিছু বেসরকারি কোম্পানি রয়েছে বা বেশিরভাগ বেসরকারি কোম্পানি যাদের মুনাফা বিগত 6 বছরে দ্বিগুণ, কোথাও কোথাও 4 গুণ হয়েছে, কিন্তু সেই সমস্ত কোম্পানি তারা চাকরি বা জব ক্রিয়েশন করেনি। শুধু তাই নয়, বেসরকারি চাকরিতে মাইনে বাড়েনি। স্বাভাবিকভাবে তার প্রত্যক্ষ প্রভাব গিয়ে পড়ছে দেশের জিডিপিতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম বা মনে করেছিলাম যে তার প্রতিফলন থাকবে আজকের এই বাজেটে। তাই হলো। সরকারি চাকরি কোথায় হবে, যেটা একটু আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর বলছিলেন, সরকারি চাকরি কোথায় হবে তার কোনো দিশা নেই। বেসরকারি সেক্টরকে কার্যত কর্মসংস্থানের একটা দায়িত্ব তুলে দেওয়া হলো দেশের পক্ষ থেকে, যে আপনাকে এই 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 করতে হবে। চলুন আপনাদেরকে আগে একটু দেখাই, বুঝিয়ে বুঝিয়ে দেখানোর চেষ্টা করি যে কর্মসংস্থান নিয়ে নরেন্দ্র মোদীর এই বাজেট
ঠিক কি বলার চেষ্টা করলো দেখুন। দেশের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে চাপে মোদি। সরকারি চাকরিতেও লক্ষ লক্ষ শূন্য পদ, তাই ঘুরপথে কর্মসংস্থান তৈরির পথে হাঁটল মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। বেসরকারি সেক্টরকে শিখণ্ডী করে মুখ বাঁচানোর চেষ্টা সরকারের। দেশের 1 কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায়। বাজেটে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 3টি প্রকল্পের ঘোষণা করেন নির্মলা। প্রথম প্রকল্প, ইপিএফওতে নাম নথিভুক্ত হলে 3 কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত মিলবে, তবে বেতন হতে হবে 1 লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে অনলাইন ফাইন্যান্সিয়াল কোর্স করতে হবে কর্মীদের। 2,10,00,000 যুবক যুবতী এতে উপকৃত হবেন। দ্বিতীয় প্রকল্প, উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী ও বিনিয়োগকারী সংস্থার ভাগের ইপিএফওর টাকা প্রথম 4 বছরের জন্য সরকারই দেবে। এতে 30 লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। তৃতীয় প্রকল্প, প্রতি সংস্থায় অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা প্রথম 2 বছর ইপিএফও বাবদ মাসে যে 3,000 টাকা জমা দেবে তা ফিরিয়ে দেওয়া হবে তাদের। এক্ষেত্রে 1 লক্ষের মধ্যে বেতন হতে হবে নবনিযুক্ত কর্মীদের। এতে 50 লক্ষ ছেলেমেয়েরা উপকৃত হবেন। কিন্তু নিয়োগের 12 মাসের মধ্যে যদি চাকরি ছেড়ে দেন ওই কর্মী, সেক্ষেত্রে সরকারের টাকা ফেরত দিতে হবে ওই সংস্থাকে। বেকারত্ব দূরীকরণ আরও একটি বড় বিষয় হলো যুবক যুবতীদের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করা। বাজেটের ঘোষণা অনুযায়ী সেই দায়িত্ব দেওয়া হচ্ছে দেশের প্রথম সারির বেসরকারি কোম্পানিগুলিকেই। 5 বছরে 500টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন 1 কোটি পড়ুয়া। 1 বছর ধরে হাতে কলমে কাজ শিখতে পারবেন তারা। প্রতি মাসে 5,000 টাকা ও এককালীন 6,000 টাকা দেওয়া হবে। সংস্থাগুলি সিএসআর ফান্ড থেকে ট্রেনিং এর খরচ বহন করবে। The model skill loan scheme will be revised to facilitate loans up to 7.5 lakh rupees with a guarantee from a government promoted fund. This measure is expected to help 25,000 students every year. শুধু চাকরি দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয় বলে স্টার্টআপে উৎসাহ বাড়াতে দেওয়া হয়েছে আরও পন্থা। এমএসএমইতে এবার বিশেষ গুরুত্ব দিতে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালুর ঘোষণা নির্মলার। মেশিন কেনার জন্য লোন প্রত্যেক আবেদনকারীকে দেওয়া হবে গ্যারান্টি। 100 কোটির গ্যারান্টি ফি মুদ্রা লোন 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। তবে যারা তরুণ ক্যাটাগরির অধীনে ঋণ নিয়ে ঠিকমতো ঋণ শোধ করেছেন তাদের এই সুবিধা থাকবে। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরকার চাইছে মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন। তাই মেয়েদের জন্য ওয়ার্কিং হোস্টেল ও মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। মহিলাদের দক্ষতা বাড়াতে 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি প্রথমেই গোটা বিষয়টি নিয়ে সর্বজিৎ রায় বিজেপি মুখপাত্রের কাছে আসতে চাইব। সর্বজিৎ বাবু, সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে সমস্ত কোম্পানিগুলিকে আপনারা বলছেন যে কর্মসংস্থান তৈরি করতে হবে এবং তার সুযোগ করে দিতে হবে বেসরকারি কোম্পানিগুলিকে, এবং বেসরকারি কোম্পানিগুলিকে বলছেন যে 1 লক্ষ কোটি ইন্টার্নশিপের সুযোগ করে দিতে হবে মাসিক 5 থেকে 6,000 টাকায়। আচ্ছা, আপনাদের অগ্নিবীরের কথা নিশ্চয়ই মনে আছে, যেটা বিরোধীরা আপনাদের বলে যে একটা ফ্লপ স্কিম, কার্যত যুব সমাজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দেওয়া। অনেকে বলছেন, বিরোধীরা এটাও বলছেন, এই যে ইন্টার্নশিপের নামে আপনারা যেটা করতে চাইছেন এটাও কার্যত একটা অনিশ্চিত ভবিষ্যৎ। মানে ধরুন এই যে 1 কোটি পড়ুয়া যারা ইন্টার্নশিপ করবেন, যারা 5,000 6,000 টাকার বিনিময়ে 1 বছর ধরে তারা কাজ শিখবেন, এদের সবাইকে কাজের মধ্যেই আপনারা ঠেলে দিচ্ছেন। কিন্তু কোম্পানিগুলি, আপনারাই বলছেন যে কোম্পানিগুলি পর্যাপ্ত পরিমাণ তাদেরকে নিয়োগ করছে না। আপনারা কি কার্যত বেসরকারি মুখী একটা গভর্নমেন্ট চালাতে চাইছেন? সরকার তাকিয়ে রয়েছে বেসরকারি সংস্থাগুলোর দিকে। বিষয়টা আর কিছুই নাই। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে, পুঁথিগত শিক্ষা যাকে আমরা বলি, সেই শিক্ষা শিখে পর বাস্তব জীবনে তার কোনো প্রয়োগ তারা করতে পারে না। এই ইন্টার্নশিপগুলো করানো একটাই উদ্দেশ্য, তাদের বাস্তব জীবনে যেটা আপনি বইয়ে পড়লেন আর যখন কাজ করতে গেলেন তার মধ্যে যে ডিফারেন্স রয়ে গেল সেটাকে আরও হাতে কলমে মানে সুদৃঢ় করার জন্য এই পদ্ধতিটা তৈরি করা হয়েছে। এর মানে এই নয় কখনোই
যে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করলো বা একটা ছেলে ডাক্তারি পাস করলো অথবা একটা ছেলে যে কোনো গ্র্যাজুয়েট হলো, হওয়ার পর তার জীবনের লক্ষ্য থাকবে সে যেভাবে হোক রোজগার করবে। রোজগার আপনি সবসময় আপনারা বলছেন চাকরি না করেও আজকে এমএসএমই দিয়ে রোজগার করতে পারে। অনেক লোক আছে যারা ধরুন আজকে যেমন প্র্যাকটিস করে প্রচুর লোক বিভিন্ন প্রফেশনে, তারা যতক্ষণ না হাতে কলমে শিক্ষা তাদের হচ্ছে ততক্ষণ তারা বাস্তব জীবনে তাদের কোনো মানে রোজগার করার জায়গা থাকছে না। এই পদ্ধতি দিয়ে আমাদের সিস্টেমই এটা তৈরি করানো হলো, যেটা সারা পৃথিবীর বহু দেশেই আছে, যে আপনি যতক্ষণ নিজেকে স্কিল্ড করে তুলতে না পারছেন ততক্ষণ আপনার পক্ষে লড়ে খেয়ে পড়ে বেঁচে থাকা অসুবিধা। এখানে সেই ব্যবস্থাই করা হয়েছে। এর মানে এইরকম আমি আপনার কাছে এটাই তো জানতে চাইছি, স্কিল ইন্ডিয়া আপনাদের যে মুভমেন্ট বা স্কিল ইন্ডিয়া আপনাদের যে স্লোগান, সেটাতেই তো আপনারা অলরেডি স্কিল ছাত্র যারা পড়ুয়া যারা ইন্টারেস্টেড তাদেরকে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে আপনারা স্কিল করার চেষ্টা করছিলেন, কিন্তু এখন সেটাকে সরাসরি বাজেটের মাধ্যমে পড়াশুনোর সঙ্গে ইমপ্লিমেন্ট করার তফাৎটা কোথায়? আমি এটাই আপনার কাছে জানতে চাইছি। স্কিল ইন্ডিয়া হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা। যেমন আপনি স্কিল ইন্ডিয়াতে আগে ছিল আইটিআইতে যে সমস্ত ট্রেডের উপরে শিক্ষা দেওয়া হতো, স্কিল ইন্ডিয়াতে মোরলে সেই জিনিসের উপরেই শিক্ষা দেওয়া হয়। কিন্তু এখানে যেটা করা হয়েছে সেটা নর্মাল লাইফে যারা অন্য পড়ুয়া আছে তাদেরকেও আরও যে কোনো জিনিস, ধরুন আপনি একটা ছোট জিনিস আপনি এখন দেখবেন টেন্ডারিং হয়। টেন্ডারিং একটা সিস্টেম, এখানে আপনাকে পড়তে হয়, কতগুলো সিস্টেম আছে সেগুলো আপনাকে জানতে হয়, পদ্ধতি আছে, আপনাকে তারপরে টেন্ডারিং করতে হয়। তো একটা ছেলে যে কোনো শাখার গ্র্যাজুয়েট যখন এটা মানে কাজটা করার চেষ্টা করবে, সে ফার্স্ট চান্সে করতে পারবে না, তাকে এটা ট্রেনিং দিতে অন্তত 6 মাস লাগবে, তাকে বোঝাতে হবে। এই সব ট্রেনিং আপনি ইন্টার্নশিপ যেখানে হবে যে কোনো ইন্ডাস্ট্রিতে, এরা ছোটোখাটো এইসব জিনিস শিখিয়ে দেবে। তো আমি এবার একটু পার্থদা আপনার কাছে জানতে চাইছি, পার্থদা যত সহজে বিষয়টা বলে দেওয়া হচ্ছে এত সহজ, কোন 500টা কোম্পানি, কত ভ্যাকেন্সি হবে, 1 কোটি পড়ুয়া যারা এখানে ইন্টার্নশিপের সুযোগ পাবে, তারা 1 বছর ইন্টার্নশিপ করার পর তাদের ভবিষ্যৎ কি হবে? মানে এখানে একগুচ্ছ প্রশ্ন সামনে থাকছে। হ্যাঁ, যেমন বিজেপির প্রতিনিধির মুখে আজকে আমি জানলাম, এটা তার থেকে জানলাম সত্যি কথা, যে যারা আমাদের দেশে এতদিন ইঞ্জিনিয়ার বা অন্যান্য বিভিন্ন প্রফেশনে যারা পাশ করে বেরোচ্ছিলেন, তারা কেউই কাজ না জেনে তারা কাজ করে যাচ্ছেন এতদিন। এইবার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তাদের জন্য একটা স্কিম এনেছে, তারা এবার কাজটা শিখে তারা এবার কাজ করবে প্রথম। যাই হোক, এটা আমরা আজ থেকে 50 বছর আগে এটা করে এসেছি। সবচেয়ে যেটা ভয়ের কথা, যেটা চিন্তার কথা, সেটা হচ্ছে যে CSR, সেটাকে ট্রেনিংয়ের কাজে ব্যবহারের জন্য বলা হচ্ছে। এই CSR দিয়ে সমাজের উন্নতির কাজে ব্যবহার হতো, এই CSR দিয়ে হসপিটালের বিভিন্ন বেড তৈরি হতো, সেখানে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হতো, বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিত, সামাজিক বিভিন্নমূলক কাজে অংশ নিত। আজকে সেই টাকাটা ট্রেনিংয়ে চলে যাবে, এবং কি হবে কতখানি যাবে সেটা আমরা জানি, কিন্তু যেটা হবে সেটা সরাসরি সমাজ কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হবে। কেননা কতখানি এতে এমপ্লয়মেন্ট হবে এটা নিয়ে খুবই চিন্তার বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই প্রথম দেখেছি আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি নিজে চাকরির খামবিলি করছেন। এটা ভারতবর্ষ কোনোদিন দেখেছে? তার হাত দিয়ে আজ অব্দি 70,000 চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি করছেন অনুষ্ঠান করে, এবং সেই অ্যাপয়েন্টমেন্টে কি দেখানো হচ্ছে? মাইনে বেড়েছে, আলাদা চিঠি, নতুন নাকি অ্যাপয়েন্টমেন্ট। মানে এক পদ থেকে আর একটা পদে গেছেন, নতুন চিঠি আর একটা অ্যাপয়েন্টমেন্ট। অদ্ভুত হাস্যকর ব্যাপার, এ পৃথিবীর কোথাও এই জিনিস দেখা যায়নি। আমরা বারবার যেটা বলছি যে চাষের ক্ষেত্রে MSME করা হোক, সেটা করা হয়নি। নানা রকম এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস এবং সার-টারের জন্য সেখানে সাবসিডি দেওয়া হোক, কেন দাম যে হারে বেড়েছে কল্পনা করে কেন। আজকে আমরা বাজেট করছি, বাজেটের একটা বড় অংশ বাজেটের বাইরে থেকে আসে, সেটা হচ্ছে আমাদের এই যে পেট্রোল ডিজেলের যে দামটা, এটা তো বাজেটের বাইরে। এখানে গত 8 বছরে কেন্দ্রীয় সরকার অন্তত 30 লক্ষ কোটি টাকার বেশি শুধু এই ফান্ড থেকে তুলেছে। ফলে বছরে 4 থেকে 5 লক্ষ কোটি টাকা তারা অন্য জায়গা থেকে আনছে, যেটা বাজেটের মধ্যেই নয়, বাজেটের বাইরে থেকে নিয়ে আসছে। আর বাজেটের প্রত্যেকটি ফিগার বছরের শেষে গিয়ে চূড়ান্তভাবে বদলে যায়। আমরা বাজেট একরকম দেখি, আর বছরের শেষে যখন বাজেট হিসেব করতে বসি, যেমন আগে দুখানা আমি দেখালাম যে যা বাজেটের যা ফিগার সেই টাকাটাই খরচা হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্যের মতো দুখানা এত বড় দেশে আনএমপ্লয়মেন্ট রেট আজকে 9.2, MSMEতে 1.5 কোটি মানুষ চাকরি হারিয়েছেন,
কি চাকরি দেওয়ার কথা বলছেন? 1.5 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করতে পারবেন? সবচেয়ে কেন ক্ষতিগ্রস্ত হয়েছে কেন? আজকে আমাদের অর্থনীতিটা যদি শুধু ওই অতিমারির জন্য ক্ষতিগ্রস্ত হতো তাহলে আমরা দাঁড়িয়ে যেতে পারতাম খুব তাড়াতাড়ি। কেন ভারতবর্ষের অর্থনীতিতে সেই ক্ষমতাটা ছিল, আমরা পাচ্ছি না কেন? না আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে মহামারীর জন্য যতটা না তার থেকে অনেক বেশি ডিমানিটাইজেশনের জন্য। এবং ডিমানিটাইজেশনের 9 মাস আগে জিএসটি এসছে। পৃথিবীর যে কোনো দেশে জিএসটি তখনই আসে যখন সেই দেশের অর্থনীতিতে ক্যাশ লিকুইডিটি থাকে। আমাদের দেশে জিএসটি এসছে নোটবন্দির 9 মাস পরে, যখন আমাদের দেশে ক্যাশ লিকুইডিটি প্রায় ছিল না। এবং তারপরে এত রকমের টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এবং টিসিএস ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স সব জায়গায় লাগানো হয়েছে। ফলে প্রত্যেকটি কোম্পানি এবং এই ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে তাতে ক্যাশ ক্রাঞ্চটা আরও বেড়ে গেছে। আমি আজকে ক্যাশ টাকা ব্যাংক থেকে তুলতে গেলে আমাকে তার থেকে টিডিএস দিতে হচ্ছে। ফলে এই যে টাকাগুলো আটকে যাচ্ছে, হয়তো আমি বছরের শেষে আমার যদি তত টাকা ট্যাক্স না হয় আমি ট্যাক্সটা ফেরত পাবো, কিন্তু ওই 1 বছর ওই যে টাকাগুলো আটকে আছে, ওই ক্যাশ লিকুইডিটির যে প্রবলেমটা নোটবন্দি থেকে শুরু হয়েছিল সেটা থেকে ভারতবর্ষের অর্থনীতি যতক্ষণ না বেরোতে পারবে ততক্ষণ বাকি সমস্ত কথা হাস্যকর পর্যায়ে পরিণত হবে। ভারতবর্ষের ট্যাক্স সিস্টেমকে যতটা সরলীকরণের কথা বলা হচ্ছে পরিস্থিতি সেদিকে এগোচ্ছে না। আমি একটু কোহিনুর তোমার কাছে জানতে চাইবো। কোহিনুর, তোমরা একমাত্র রাজনৈতিক দল যারা প্রতিদিন নিয়ম করে বলো যে ভারতবর্ষের যে চাকরির বাজার সেটা খারাপ, বাংলার চাকরির বাজার ভালো। এখানে পরিষ্কার করে গতকালই বলা হয়েছে তার অর্থনৈতিক সমীক্ষায় যে চাকরির বাজার তৈরি হয় 3টি ভাবে: কেন্দ্রীয় সরকার, বেসরকারি সেক্টর এবং রাজ্য সরকার, 3টি সেক্টরে তৈরি করা হয়। এখানে যৌথ সমন্বয়ের কথা বলা হয়েছে গতকালের আর্থিক সমীক্ষায়। আজকে দেখলাম সমস্ত দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাদের হাতে, যাদের মর্জির ওপর অনেকটা নির্ভর করে। কারণ কোনো বেসরকারি সংস্থাকে গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার জোর করতে পারে না, তার মর্জির ওপর নির্ভর করবে। আমি একটা কথা বলি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড এটা কখনোই অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপে খরচা করার জন্য বানানো হয়নি। আমরা দেখেছি ডিপিএল এর সিএসআর ফান্ডে প্রচুর স্কুলের বেঞ্চ হয়েছে, বাথরুম হয়েছে। তো একটা জিনিস বিজেপিকে বুঝতে হবে, এই যে একটা কথা রটিয়ে দিচ্ছে না, চাকরি চাকরি চাকরি, internship is not an employment. Right. Let this fact be clear to the people. Internship, apprenticeship এগুলো একটা পার্ট অফ স্কিল ট্রেনিং। আপনি এটা বলতে পারেন যে আপনি কাউকে স্পেশালাইজড করছেন, যদিও সেটার মধ্যে হাজার একটা প্রশ্ন আছে, কিন্তু কাউকে 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ দিয়ে তাকে স্টাইপেন্ড দেওয়াটা, স্টাইপেন্ড ইজ নট স্যালারি, ইন্টার্নশিপ ইজ নট এমপ্লয়মেন্ট। এটা বিজেপি একটা গোল পাকিয়ে বার করার চেষ্টা করেছে। 2, সিএসআর ফান্ড এভাবে খরচা করা যায় না। সিএসআর ফান্ডকে ডাইরেক্ট করতে পারে না কেন্দ্রীয় সরকার যে আপনি সিএসআর ফান্ড এভাবে খরচা করেন। 3, আমি আবার বলেছিলাম চাকরিটা কোথায় জেনারেশন হবে? আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করবেন, আপনি কারখানা করবেন। আপনি দেখছেন যে এই মুহূর্তে কারখানা করার মতো জমি জায়গা 1 লফটে এত জমি পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? আপনি চলে যাবেন টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টরে আপনাকে যেতে গেলে কি করতে হবে? আপনাকে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর, ট্যুরিজম সেক্টর, টেলিকম সেক্টর, এই সেক্টরগুলোতে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইউটিলাইজ হচ্ছে না। 81% গত বাজেটে 81% টেলিকমের উপর টাকা খরচা করতে পারেনি। আমার তো প্রশ্ন হচ্ছে, আজকে নির্মলা সীতারামন বলতে পারতেন যে আমি বিএসএনএলকে মডার্নাইজ করার জন্য এত টাকা টেলিকম সেক্টরকে দিলাম, তাতে আমার রেভিনিউ আসতো, তাতে আমার অন্তত 10 লাখ লোকের চাকরি হতো, 10 লাখ ইঞ্জিনিয়ারের চাকরি হতো, অন্তত 5 লাখ সেলসম্যানের চাকরি হতো। বিএসএনএল তাকে ডাইরেক্ট চাকরি দিত, এটা ক্ষতি হতো না সরকার। কিন্তু কার সুবিধার্থে সরকার এই বিএসএনএলটা মেরে দিচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, এই যে নরেন্দ্র মোদী টেলিফোনে বলেছিল যে ইডির টাকা ফেরত দেওয়া হবে, ওয়্যার ইজ দ্যাট? ঢপ ছিল? এটা কি আরেকটা ঢপ 2 কোটি বেকারের চাকরির মতো? 1 লাইন সেটাতে নেই। এ তো বলেছিল 1 লাইন সেটাতে নেই। বলেছিল মিনিমাম ইনকাম গ্যারেন্টির কথা। কোথায়? অ্যাপ্রেন্টিসশিপ দিয়ে 1 বছরে ইনকাম গ্যারেন্টি হয় না, স্টাইপেন্ড দিয়ে হয় না। স্টাইপেন্ড তো আজও আছে। আপনি জানেন যে আইটিআই করে, পলিটেকনিক করে যারা অ্যাপ্রেন্টিসশিপ করে, রেলে যারা কষ্ট করে পরীক্ষা দিয়ে অ্যাপ্রেন্টিসশিপ পায়, তার জব গ্যারেন্টি হয় না।
তার 1 বছর পর তাকে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট ধরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এবং বছরের পর বছর চাকরি হয় না। আপনি বলুন, যারা আজকে পরীক্ষা নিচ্ছে, আপনি একটা সিম্পল কথা বলুন, আমি খুব সিম্পল কথা বলছি, লাস্ট 1 সপ্তাহে আপনি ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে কটা ডিবেট করেছেন? লাস্ট 1 মাসে কম করে হলো 3 থেকে 4টে। রেল সিকিউরিটির উপর কোথায় মেজর ইনভেস্টমেন্ট? এই যে বিজেপি মুখপাত্র, মাননীয় মুখপাত্র বললেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রেল সিকিউরিটি যেটা আজকে ক্রাইসিস কোয়েশ্চেন, সেখানে কত ইনভেস্টমেন্ট করেছে? ইভেন রেল বাজেটটাই উঠে মানে কার্যত পড়া হচ্ছে কি বলতে পারবেন যে রেলের এবারে ঘাটতি না উদ্বৃত্ত? উনি জানেন না? যদি ঘাটতি হয় কত ঘাটতি উনি জানেন না? কারণ আমরা কেউ জানি না। এবং মোর ওভার, আমি আবার বলছি, শুধুমাত্র এই বাজেট একদম মিথ্যা কথা বলে লাভ নেই, খুব প্রো রাইটিস্ট বাজেট নয়, তাহলে শেয়ার মার্কেট হু হু করে উঠতো। এই বাজেটটা হচ্ছে একটা গভর্নমেন্ট হু ইজ পলিটিক্যালি হ্যান্ডিক্যাপড, এবং হি হ্যাজ বিন বাউন্ড টু ডু হোয়াট হি হ্যাজ। মানে তুমি যেটা পরিষ্কার করে বলছো কোহিনূর, এক কথা যদি বলি যে এটা কোনো কর্পোরেট স্টাইলে, মানে নরেন্দ্র মোদীর বাজেট সাধারণত হয় কর্পোরেট স্টাইলের বাজেট, কর্পোরেট দুনিয়াকে সুবিধা করে দেওয়ার বাজেট হয়। কিন্তু এবার সেটা হয়নি, যে কারণে আমরা দেখেছি মানে নিফটি থেকে সেন্সেক্স, এমনকি টাকার দামেরও পতন হয়েছে। ফলে এটা যে কর্পোরেট মুখী বাজেট না সেটা বোঝা গেছে শেয়ার মার্কেট দেখে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মধ্যবিত্তের কথা বলে যে বাজেটটাকে সামনে আনা হয়েছে, তাতে মধ্যবিত্ত কতটা লাভবান হয়েছে? এই মধ্যবিত্তের একটা বড় অংশ হচ্ছে চাকরি। কারণ আমার হাতে যদি কাজ না থাকে, আমি বাজারে জিনিস কিনতে পারবো না। আমি যদি বাজারে জিনিস কিনতে না পারি, তাহলে আমার বাজারে চাহিদা তৈরি হবে না। চাহিদা যদি তৈরি না হয়, তাহলে উৎপাদন বাড়বে না। উৎপাদন যদি না বাড়ে, আমার জিডিপি বাড়বে না। সহজ অঙ্ক, সহজ হিসেব, সহজ করে বলে দিলাম। কি বলবেন বিশ্বজিৎ দা? দেখো, এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের পর সারা ভারতবাসীকে বোকা বানানোর চেষ্টা করেছেন। ইন্টার্নশিপ 1 কোটি ছাত্রছাত্রীদের হবে বলে। কারা করবে? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR, কোম্পানিজ অ্যাক্ট 2013 সেকশন 135। এখন একজনও আমরা আলোচনা করলাম না বা এর ফিলোসফিটা ধরতে পারলাম না। এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কেন? একটা বেসরকারি সংস্থা সমাজ থেকে তার লাভ নিয়ে আসে, সমাজের প্রতি তার কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা, সরকারের দায়বদ্ধতা তারা নেবে না। চাকরি দেওয়া, চাকরির পোস্ট তৈরি করা, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান তৈরি করা, এটা সরকারের দায়বদ্ধতা। সেখানে একটা কোম্পানি কাদের এই কাজগুলো করে কিছুটা পার্থতা বলার চেষ্টা করেছেন, কিন্তু দুস্থ মেধাবী ছাত্ররা, সে তার ক্ষেত্রে তার উৎকর্ষতা দেখাতে পারছে না, কোম্পানি এসে তার পাশে দাঁড়াবে তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির সাহায্যে। এটা তাকে ট্রেনিং দেওয়ার জন্য নয়। তাহলে বেসরকারি ক্ষেত্রে তাকে উৎসাহিত করা হচ্ছে। এবং তুমি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বলছিলে, সেখানে পরিষ্কার করে বলা আছে যে বেসরকারি এবং সরকারি দুজনের উদ্যোগে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে। সরকার হাত গুটিয়ে নিচ্ছে। বিদেশি বিনিয়োগের কথা বলা হচ্ছে যে পরিকাঠামোর উন্নয়নের জন্য। অর্থাৎ এই জায়গা থেকে যে মডেলটা PPP মডেল, সেই মডেলকে তুমি যথার্থ বলেছো। এই যে ইন্টার্নশিপ, হাতে কলমে শিক্ষা, সেটা তো এতদিন আসেনি, এই নতুন শিক্ষানীতিতে ঢোকানো হয়েছে। আসলে এটা একটা নিউ ফর্ম অফ অগ্নিবীর। কারণ অগ্নিবীরদের যেমন করে শেখানো, নাহলে একটি ছাত্র যে সে যখন শিখবে, শেখার পরে হাতে কলমে শিখবে। হাতে কলমে যদি শিখতে হয়, চাকরির জন্য তৈরি করতে হয়, তাহলে তাকে ইন্টার্নশিপ পয়সা দিতে হবে কেন? স্টাইপেন্ড দিতে হবে কেন? তার মানে স্টাইপেন্ড কে? সরকার দিচ্ছে না, কোম্পানিকে বাধ্য করছে। যে কোম্পানির অলরেডি এক্সিস্টেন্স রয়েছে সেকশন 135 কোম্পানিজ অ্যাক্ট 2013-এ, যে সে এই CSR করবে। এই CSR গুলো করলে আসলে যে ধরনের CSR কোম্পানিগুলো করে দুস্থ মানুষদের নিয়ে বা তার চারপাশের উন্নয়ন, মূল ফিলোসফিটা হচ্ছে এক একটা কোম্পানি যেখানে উৎপাদন করে, ব্যবসা করে, তার আশপাশে সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, তাদের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে CSR এর কাজ। সেইখান থেকে পুরোপুরি রাজনৈতিকভাবে সরকার সেটাতে ইনভলভড হয়ে গেল। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা, কেন্দ্রীয় বঞ্চনা। এই যে আজকে বাংলা যে দাবি করছে, বাংলার শাসক দল যে দাবি করছে, বাংলার সাধারণ মানুষ যে দাবি করছে, এইটাই কিন্তু এবার নির্বাচনে একটা ইস্যু ছিল যে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র টাকা দিচ্ছে না। আজকে
যে কারণে অন্ধ্রপ্রদেশ আর বিহার এই অভিযোগ করতে পারবে না। কিন্তু এছাড়া বিজেপি যে রাজ্যগুলো আছে তাদের প্রত্যেকের একটা ইউনিটির জায়গা হলো কেন্দ্রীয় বঞ্চনা। রাজনৈতিকভাবে ব্যাকফুটে চলে গেল ভারতীয় জনতা পার্টি। খুব ইম্পর্টেন্ট জায়গায় আমরা কতগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, তবে আমরা মূল বিষয়টা যেটা নিয়ে আমরা বারবার করে কনসার্ন, যে দুটি রাজ্য, একটি রাজ্যকে তার পুনর্গঠন যে সুযোগ সুবিধা অন্ধ্রপ্রদেশকে দেওয়ার কথা বলা হয়েছিল সেটাকে পূরণ করা হয়েছে, বেশ মেনে নিলাম। কিন্তু সমস্ত পরিকাঠামো উন্নয়ন শুধু বিহারে, মানে বাকি ভারতবর্ষের বাকি রাজ্যে কোথাও পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন নেই বলে মনে করছে কেন্দ্র সরকার? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দাঁড়ালো, 1 কোটি পড়ুয়াকে ইন্টার্নশিপ করানোর পর তাদের ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা? তখন তো চাকরির বাজার দরকার হবে, সেই চাকরির বাজারটা কে করে দেবে? কোথায় হবে তাদের চাকরি? এই প্রশ্ন রয়ে গেল। আর সর্বোপরি যে প্রশ্নটা রয়ে গেল, যে গভর্নমেন্ট বাঁচানোর জন্য যদি এই বাজেট হয়ে থাকে, তারপরেও কি গভর্নমেন্ট স্টেবল? আমরা এই প্রশ্নগুলো রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি 5 সেকেন্ড। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি একটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের জাতীয় লজ্জার কথা বলছি। ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ G20 গ্রুপে 3 বছর হয়ে গেছে, এখনো তারা সেন্সাস করেনি। ভারতবর্ষ করোনার দোহাই দেওয়া হয়েছিল বা বলা হয়েছিল। কি উন্নতি করবেন? কিসের বেসিসে উন্নতি? মানে গতকাল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেখানেই আমরা এই টপিক নিয়ে আলোচনা করেছি পার্থদা। গতকালই আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে ভারতবর্ষ একটা দেশ যেখানে 10 বছর পর পর সেন্সাস করা হয়, কিন্তু সেই সেন্সাস 2021-এ করার কথা ছিল, সেটা 2024, এখনো সেন্সাস করা হয়নি। কিন্তু আমার ভারতবর্ষ মেতে রয়েছে এই মুহূর্তে যে ভারতবর্ষের ন্যাশনাল রেজিস্টার তৈরি করা, ভারতবর্ষের এনআরসি তৈরি করা, সিএ তৈরি করার ক্ষেত্রে ভারতবর্ষ মেতে রয়েছে। কিন্তু আমরা জানি না এই মুহূর্তে ভারতবর্ষের জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই অ্যাসেসমেন্ট দরকার ভারতবর্ষের উন্নতির জন্য। যাই হোক, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।